আমি তরুণ সান্যাল। আমার দিকে একটু হ্যাঁ, তাকাবেন। আমি তরুণ সান্যাল। আমি বর্তমানে আমার মাতৃভূমিতে এসেছি 71 সালে, যখন আন্দোলন শুরু হয় এখানে। তার আগে থেকে কিন্তু পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান তখন, সেখানে যে মানুষজনের যে আন্দোলন, সে বিষয়ে আমাদের কিছু সচেতনতা ছিল। আমি জানতে পারি, আমরা জানতাম কিছু কিছু, সব সংবাদ নয়। তার কারণ ওই বাংলা থেকে বই এদিকে আসতো না, এই বাংলা থেকে সংবাদপত্র ওদিকে যেত না, কোনো যোগাযোগ যার অর্থে ছিলই না। এমনকি 1952 সালে ভাষা আন্দোলন, এখানে যে ধরনের মূর্ত অবস্থা হয়েছিল, তার ছাপ পশ্চিমবঙ্গে পড়েনি। 1965 সালে যখন দুই পাকিস্তান এবং ভারতবর্ষের যুদ্ধ হয়, সেই সময় আমরা পূর্ব পাকিস্তান বিষয়ে অনেক বেশি খবর রাখতে শুরু করলাম। যখন পূর্ববঙ্গের কাগজে দেখলাম যে যশোরে একদল ভারতীয় বাংলাদেশ পূর্ব পাকিস্তানে বুদ্ধিজীবী শোভাযাত্রা করে তারা বলছিল এই যুদ্ধটা অন্যায়, এই যুদ্ধ বন্ধ করো। আমি 1965 সালে আমরা ওই কলকাতা শহরে সামান্য সংখ্যক বুদ্ধিজীবী তারা মিছিল করে বলেছে যুদ্ধ বন্ধ করো, 1965 সালে। তারপর নানাভাবে পূর্ববঙ্গ সম্পর্কে আমাদের যে মনস্কতা ছিল, সেইটা 1971 সালে একটা রূপ নিল। 1971 সালে যখন 7ই মার্চের বক্তৃতাটা হলো, ওটা কিন্তু গোটা লাইভ বক্তৃতায় পাওয়া যেতে পারে। মানে কলকাতা বেতার কেন্দ্র থেকে বলা হয়েছিল, তখন তো টিভি ছিল না। আমাদের ওখানে অল্প বয়সের ছেলেরা বলতো এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, দেশে দেশে মানে ঘরে ঘরে দুর্গ গড়েছে ইত্যাদি। মানে আমাদের কাছে একটা, সমস্ত মানুষের কাছে একটা আবেগের ব্যাপার হলো। এটা 7ই মার্চের ঘটনা। তারপর কিছুদিন পরে আমি একটা জিনিস আমার গৌরব এখানে আছে স্মৃতিতে, পশ্চিমবঙ্গে কলকাতা শহরে যে প্রথম যে বাংলাদেশের সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্রে বা তার মানুষকে সমর্থন করার জন্য যে সভাটি হয়েছিল কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের, সেই সবার অন্যতম বক্তা আমি ছিলাম। তা আমি বক্তৃতাতে বললাম যে এত বড় গণ অভ্যুত্থান, তার আগে এত বড় নির্বাচন হয়েছে, তো সেখানে যারা জিতেছেন তারা সরকার করবার জন্য কথা ভাবছেন, আদতে তার সরকার নয়, তো রাষ্ট্রের কথা ভাববে। আমি এটাই শুধু বলেছিলাম যে আদতে সমাজটা বদলে যাবে, কারণটা বদলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এবং তখন হলো যে নানাভাবে ওই সব ছবি টবি যেত, এখান থেকে কাগজে বেরোতো, লাঠি নিয়ে তরুণেরা হাঁটছে, কাঁধে যেন বন্দুকের একটা ভান করা কাঠের জিনিস নিয়ে হাঁটছে, এসব ছবিতে বেরোতো, গল্প বেরোতো, যাতে সাংবাদিকদের একটু প্রশ্রয় হতো। তো আমরা পড়তাম, পড়তে পড়তে আমার ধারণাটা হয়েছিল যে লোকজন বলছে কিন্তু এটা একটা বড় গণবিপ্লব, কিন্তু সশস্ত্র কিছু নয়। আমার বলার পর তো ইলিয়াস সাহেব বললেন, আমারই ধরনেই বললেন। ইলিয়াস দিয়ে তিনি আমার খুব আপনজন ছিলেন, তিনিও আমার মতনই বললেন। অজয় দাশগুপ্ত আমার মতনই বললেন, তার সব অফিসিয়াল কমিউনিস্ট ছিলেন, কিন্তু আমাদের বরিশাল জেলার সে নেতা, তিনি পুরনো কমিউনিস্ট। তিনি বললেন যে তরুণ যা বললেন, আমাকে ভাইয়ের মতো দেখতেন, খুব ভালো বললেন, কিন্তু ওর সঙ্গে একমত আমি নই। আমি বলছি যে পূর্ববঙ্গে রক্তপাত হবে, রক্তপাত ছাড়া স্বাধীনতা হবে না। আমি প্রথম একজন মানুষের কাছে শুনি, নামও বলছি অমিয় দাশগুপ্ত, তিনি মারা গেছেন, মহারাজ দাশগুপ্ত আমরা বলতাম, তিনি পশ্চিমবঙ্গে একমাত্র প্রথম মানুষ বলেছিলেন যে পূর্ববঙ্গে রক্তপাত হবে এবং রক্তপাতের ভেতর দিয়ে স্বাধীনতা হবে। এই হলো প্রথম মিটিংয়ের কথা। তারপর তো এই 25-26 মার্চের ঘটনা। তো ওই ঘটনার সময় আমরা পরপর পরিচয়ের কিছু সংখ্যা বের করেছি, বাংলাদেশের সংখ্যা। প্রথম সংখ্যাতে আমি একটা বড় লেখায় লিখেছিলাম,
বাঙালির নিজস্ব গৃহে প্রত্যাবর্তন। অর্থাৎ আমি পূর্ববঙ্গের লোক বলিনি, বাঙালির নিজস্ব গৃহে প্রত্যাবর্তন। তারপর বিখ্যাত পণ্ডিত গোপাল হালদার, তিনি খুব ভালো প্রবন্ধ লিখেছিলেন। নিহারঞ্জন রায়ের প্রবন্ধ ছিল 26শে মার্চের পর থেকে একটা প্রবাহর মতো পূর্ববঙ্গ থেকে কলেজের অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক, কবি ইত্যাদি আমাদের পশ্চিমবঙ্গে প্রবাহের মতো আসতে শুরু করল। তো সেই সময় আমি যেখানটাতে আমার সপ্তাহের মানে পরিচয়ের অফিস ছিল, তার উল্টো দিকে অধ্যাপক সমিতির অফিস ছিল, একই ফ্লোরে, একই তলায়। তো অধ্যাপক সমিতির যে অফিস ছিল, অধ্যাপকরা তারা আর একটা কমিটি করেছিল। কমিটিটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। সেই বিদ্যালয় কমিটি থেকে তারা কিছু কিছু সাহায্য করার জন্য কোথায় রাখবেন তারা তো কথা ভাবতেই পারছেন। তো আমাকে সেই সময় দিলীপ চক্রবর্তী বা আরেকজন দিলীপ চক্রবর্তী অধ্যাপক, তিনি আমায় বলেন যে আপনি কিছু রাখতে পারেন। তো আমি বললাম যে হ্যাঁ, নিশ্চয়ই রাখবো। তো আমি হোস্টেলে এসে আমি আর ছেলেদের বললাম, আমাদের 72টা ঘর ছিল, 72টা ঘরের অন্তত এক একটা করে 3 জন করে থাকতে পারেন। আর আমার যে হোস্টেলটা, আমার কোয়ার্টার ছিল, এই যে ঘরটা, এক একটা ঘরে ঠিক এক আর 4টে বড় ঘর ছিল। এই ঘরটির মতো তার অন্ততপক্ষে এক একটি ঘর তার 3 গুণ। পুরনো ব্রিটিশ আমলের সাহেবদের ঘর, মানে তাদের কোয়ার্টার ছিল। তো যেসব মহিলারা আসতেন, তা আমি সবসময় বলবো আমার পক্ষে সম্ভব ছিল না। আমি অন্তত 1.5 থেকে 2,000 বা 3,000 পূর্ববঙ্গের বুদ্ধিজীবীদের আমি আশ্রয় দিয়েছিলাম, এবং তারা সব নিয়ে আসতেন অন্য জায়গায়, তারপর আশ্রয় নিতেন শহরে, অন্য জায়গায় পারিবারিকভাবে তো পৌঁছতেন। কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না, যদি আমার স্ত্রী, তিনি প্রায় 2 বছর আগে চলে গেছেন, যদি তার সহায়তা না পেতেন। তিনি ছিলেন এই পূর্ববঙ্গের নাটোরের মেয়ে, আর মুক্তাগাছার দৌহিত্রী, মানে মহারাজা ময়মনসিংহের দৌহিত্রী। তারপর আমার কাছে যারা এলেন, এসে শুধু আশা বলে তো কিছু বিষয় না। আশা মানে তাকে খাইয়ে রাখা, স্নান করিয়ে রাখা, পোশাক পরিচ্ছদ দেওয়া রাখা এবং ঘুমের ব্যবস্থা করা। অর্থাৎ লোকে বলে আমি আশ্রয় দিয়েছিলাম, আশ্রয় বলতে কিন্তু খাদ্য, অসন, বসন, বাসন, এই সমস্ত প্রয়োজন। ফলে আমার যে ছাত্র যারা ছিল, ছাত্ররা তার প্রত্যেকটা ঘর ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সমস্ত ছেলেরা তলায় 2টো কমন রুমের মতো ছিল, কমন রুমের মাটিতে তারা বিছানা করে তার ঘুমোতে শুরু করে। আর বাকি 72টি ঘর, তাদের অন্তত 3 জন করে এক একটা ক্ষেপে যারা থাকতেন, চলে যেতেন, থাকতেন, চলে যেতেন। তো সেই সময় এদের জন্যে অন্তত প্রাতরাশ এবং রাত্রির খাবারটিও আমার স্ত্রী রুটি তৈরি করতেন, শত হাজার আমার কর্মচারীদের নিয়ে। এবং দুপুরবেলার খাবারটার জন্য তিনি পাল হিন্দু হোটেলের সঙ্গে আমার একটা ব্যবস্থা করেছেন, তাদের টাকা দেওয়া হতো, তারা গিয়ে সেখানে খেতেন। এবং খাবার ক্ষেত্রে তাহলে তো টাকা দরকার হতো, টাকাটা আমার স্ত্রী তার গয়না বিক্রি করবে কোথায়। আমি ওরা বলতে চাই না, মানে এখন চোখে জল আসে, কারণ মহিলাদের কাছে আসল সম্পদটা হলো, পৈতৃক সম্মান হলো যে কতটুকু গয়না তার আছে। তিনি তার মাতৃভূমির জন্য দিচ্ছিলেন। আমি সম্মান পাওয়ার যোগ্য নই, আমি আর কর্তব্য করেছি। কেউ যদি কর্তব্য করে তার জন্য কোনো সম্মান পায় না। ভালো পরীক্ষা দিলে পারে ডিগ্রি পাওয়া যায়, এতে ডিগ্রি পাওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু তবু আমার জননী যদি আমায় ডেকে বলেন, তুই বুড়ো হয়েছিস বাবা, তোর এই আমার কাছ থেকে এখন যে পান্তা ভাতটা আমার আছে, তুই এক মুঠো খেয়ে যা, আমি তো খাবো, সে এছাড়া কিছু না।
এর ছাড়া বেশি কিছু না।